আসসালামু আলাইকুম। গল্প প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ২৩। জিঞ্জিরার নেওয়াজ কুটিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরনো দালানের প্রতিটি ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের গায়ে শ্যাওলা, কোথাও কোথাও পুরনো রেলিংয়ের মসৃে ধরেছে, তবুও তার মধ্যেই রাজকীয়তার ছাপ। চারিদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকালের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে। দূরে নদীর ওপারে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরছে। এই চাঁদের কান্নিসেই বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালে দেখা যায় সরু গলিঘুচি টিনের চাল আর ধোঁয়া ওঠা ছাইয়ের দোকান। উপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর আবহ। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দুল খাচ্ছে। প্রেমা তার পাশেই দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দিবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করেছে একটু আগেও। এখন একটু বিরতি, দুজনেই মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এমন হৃদয় বিদারক সমাপ্তি তার মেনে নিতে কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতন, কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভিতর। কিন্তু তুমি কি খেয়াল করছো না, সূর্য ডুবলেও আবার ভোরেই ফিরে আসে। ভালোবাসাও তাই, হারালেও ফের জন্ম নেয়, হয়তো অন্য রূপে, অন্য মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসা কখনো শেষ হয় না? না, হয় না। মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, কিন্তু ভালোবাসার ওই অনুভূতি, সেটা থেকে যায় এক ধরনের অমর হয়ে। যেমন এই কুটিরটা জরাজীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা, যতটুকু পাই তার চেয়ে বেশি হারাই। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা মানেই দেওয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদান চাই। আমরা চাই সেটা আমাদের মতো করেই টিকে থাকুক, কিন্তু ভালোবাসা তো স্বাধীন, ওকে বাঁধা যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসাব হয় না প্রেমা। তুমি যতটা দিবে সেটা তোমার, কেউ যদি কম দেয় সেটা তার। কিন্তু ভালোবাসার সত্যিটা হলো, যতটুকুই হোক, যদি তা সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো। যেমন এই আকাশটা, পুরোটা দেখা যায় না কখনো, তবুও আমরা তার সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমনই প্রেমা, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওয়া আরো জোরে বয়ে যায়, তাদের দুজনের চুল দুলে ওঠে। চাঁদের বাতাস তখন একটু শীতল হয়ে এসেছে। সূর্য প্রায় অস্ত গেছে। বুড়িগঙ্গার উপর থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙ্গুল দিয়ে শ্যাওলা ধরা ইট খুঁড়ছে। তৃষার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ করেই নরম স্বরে বলল, একটা প্রশ্ন করি? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে, কারো জন্য কখনো বুক ধড়ফড় করেছে?
কারো নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে। তৃষা মুহূর্তেই থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এসব প্রশ্ন কেন হঠাৎ? ভালোবাসা মানে সেটা তো সহজে বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি। সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তৃষা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধু কল্পনা। আমি ভয় পাই, যদি বলে দিই হয়তো হারিয়ে ফেলবো। প্রেমা কাছাকাছি সরে এসে বলল, ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করল। তাহলে কি তুমি নিজের ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানেই সেটা রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমান নিয়ে বলল, হয়তো হয়তো কিছু ভালোবাসা প্রকাশ না করলেই সে বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো। ভালোবাসা প্রকাশ করলে তা ভাঙে না, বরং আরো শক্ত হয়। ভালোবাসা হলো নদীর মতো, যতই আটকে রাখো না কেন সে পথ খুঁজে নিবে। তবে তুমি যদি ভেতরে ভেতরে চাপা দাও, একদিন তোমার ভেতরেই বন্যা হবে, তলিয়ে যাবে তুমি, ডুবে মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে। বাতাসে তার চুল উড়ছে। প্রেমা তার দিকে তাকিয়ে আছে। দীর কণ্ঠে বলল, আপু, বাকি নাচটা? ও হ্যাঁ, আসো শিখিয়ে দিই। নেওয়াজ কুটিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশে রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লণ্ঠন টিমটিম করছে। তৃষা আর প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষা এক হাত তুলে ধরল, আঙ্গুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগলো। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুদ্রাটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে এক পাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝেতে ঠুকে দিল। কানের পাশে দুল ঝিকমিক করল। চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। প্রিমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকারকে টেনে এনেছে তার চারপাশে। শাড়ির আঁচল বাতাসে উড়ছে, কখনো তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে বেশি উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠেছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তেই যেন চোখ আটকে রাখছে। প্রেমাটাকেও লাল শাড়িতে দারুণ লাগছে। নাচের সময় তো শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে ৫-৬ জন ছেলে জুয়ার তাস মেলে বসে আছে। ঠোঁটে বিড়ির ধোঁয়া, পাশে রাখা টিনের মগে চা আর চুরুট। খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়ছে নেওয়াজ কুটিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চাপতে না পেরে বলল, আরে দেখ দেখ, ২ জন হুড়পড়ি নাচছে। কি যুগ এলো রে, টাকা না বিলিয়েই নাচ দেখা যায়, কত ভঙ্গি করে। অন্যজন বলল, ওই কালো শাড়ি ওয়ালিটা একেবারেই বাজিমাত, শরীরের বাঘ দেখেছিস, সোনার মতো জ্বলতেছে। তৃতীয়জন হেসে বলল, ওইটারে যদি একদিন কাছে পাই, নাচ কারে কয় দেখাইতাম।
তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে, দুয়ার সাথে মিশে যাচ্ছে সেই শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমরটার দিকে, শাড়ি ভেদ করা সেই দেশের পদ্মকোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্যে মেতে উঠেছে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনে ব্যস্ত। ফোনে গান বাজছে তো আশপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এলো। হাতে গুড়ির রিল নিয়ে উপরে উঠে এলো প্রেম নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধেই গুড়ির লাঠি, বাতাসে উড়ানো সুতোয় আঙ্গুলে কাটা দাগ। প্রেমের চোখ পেছন থেকে তৃষার কোমরের উপর যায়, কেবল যায় না বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢুক গিলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকাই, চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তেই অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠে বলল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠে পিছন ফিরতেই প্রেমকে দেখল কিছু বলতে যাবে, তার আগেই প্রেম পুনরায় বলল, প্রেমা কানে কথা ঢুকে না। প্রেমা জলদি তৃষাকে বলল, আপু জলদি চলো। দুজনে নিচে নামতেই ছেলেগুলোও ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে। প্রেম সিগারেট ধরিয়ে দুয়া ছেড়ে অঙ্কুরের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখুরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতো ভাই। তখন সন্ধ্যা, আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষা রুমে এসে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছেই, সঙ্গে ওই ছেলেগুলোর জন্যও। প্রেম লোকটা আসলেই সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে, মারামারি করে, নিজের যা ইচ্ছা তাই করে। এমন ছেলে কল্পনাই মানায়। সিনেমা উপন্যাসেই ঠিক আছে, বাস্তবে এদের সঙ্গে অন্তত পক্ষে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো, তাহলে তার জন্য মেয়েলুক এতক্ষণে দেওয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত, ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গাটা পুড়িয়ে দিত, বুঝতো প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবুও সমস্যা একটাই আছে, তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি। তোর কেন সিক্স প্যাক থাকবে? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্রে তো নয়ছই হবেই। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটাই গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কারা নড়ল। প্রেম ভাই নাকি? সে এত সুন্দর করে নক করার মানুষ? সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চড় বসিয়ে বলবে, হাই বিটার হাট, চড়টা খুব আস্তে হয়ে গেল নাকি? আরো দুটো কষে দিই। তৃষা ভেতরে আসতে বললেই প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে বলল, ওমা কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমায় তো দারুণ লাগছে। তৃষার কেন জানি আজকে আর লজ্জা লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসকুস করে, মনের বোধহয় অসুখ করেছে। চলো বাইরে ঘুরতে যাই। কেন এখন? হ্যাঁ কেন, তুমি ব্যস্ত নাকি? না তো। তাহলে চলো, শাড়িটা বদলাবে না? এটাই তোমায় কিন্তু দারুণ লাগছে। তৃষা কিছু বলল না, যেতে ইচ্ছে করছে না, তবুও রাজি হয়ে গেল। নইলে মহাজন যদি মুখ বেজার করে, পুরুষ মানুষের মন তো বোঝা দায়। গেটের বাইরে তখন তৃষা প্রত্যুষের সঙ্গে বাইরে যাচ্ছিল।
তখন বিষয়টা মুকলেস প্রমাণ হিসেবে কয়টা ছবি তুলে রাখে। নইলে হেতিজাকে বলবে কি করে এদের বিয়ে করিয়ে দেওয়া উচিত জলদি। যাক, ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে। না, একজনের সঙ্গী সে খুঁজে নিয়েই ফেলেছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর। সেই রোমিওর গলায় বউ নামক গোবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মুকলেসের বড় একটা দায়িত্ব শেষ। ওদিকে দেখো, তার বউ নার্গিস রেখে গেছে বাঁদর একটা ছেলেকে। কোথায় থাকে কি করে আল্লাহই জানে। একেও এইবার একটা বিয়ে না করালেই নয়। এমন অকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুইজনে মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারতো। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীনা করে ক্ষুধা এই মনে এত রসকস না দিলেও পারতো। ছে, সূর্য ডুবে গেছে। আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে আসছে। পুরান ঢাকার সরু গলিতে লন্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষ আর তিশা হাঁটছে শাকারি বাজারের গলি ধরে। চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে বাজা বুন্দার শব্দ। তৃষা এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারেই ছবির মতো লাগে। কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। প্রত্যুষ মৃদু গলায় বলল, হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মতো সরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়, তারপর চোখ চকচক করে উঠেছে শিক কাবাবের দোকানের আগুনের আলোয়। তৃষা উচ্ছ্বাসিতভাবে বলল, চলুন কাবাব খাই। এত গন্ধ পেয়ে না খেলে অন্যায় হবে। প্রত্যুষ হেসে বলল, ঠিক আছে। তারা এক প্লেট শিক কাবাব আর এক প্লেট শাহি কাবাব নিয়ে রাস্তার পাশেই বসে পড়ল। চারপাশে হইচই, কেউ দরাদরি করছে, কেউ আবার মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতেই স্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। আহা, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেলে তাকিয়ে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো, আগুনে জলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে। ঠিক কিছু মানুষের জীবনের মতো, বাইরে রঙিন, ভেতরে পোড়া দাগ। তৃষা কিছুক্ষণ চুপ থাকে, তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এইসব গভীর কথা ভাবতে পারতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাটাকেই তখন উপভোগ করতাম। প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষে তারা রিক্সা নিয়ে সদরঘাটে যায়। নদীর ধারে বসে দুজনেই হাওয়াই চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইরেন বাজে, আলো পানিতে প্রতিফলিত হয়। তৃষা নদীর দিকে তাকিয়ে বলল, নদীটা অন্তত বিচার করে না, শুধু বয়ে চলে। প্রত্যুষ চোখ মেলে বলল, ঠিক বলেছ। জীবনকেও নদীর মতো হতে হয় জানো। নানা রকম কোলাহল, দুঃখ, সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে না থাকা, কত মিল বলো। তৃষা মৃদু হাসি দিয়ে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? প্রত্যুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো, নদীরও গন্তব্য আছে, সমুদ্র। আর আমাদেরও আছে, শুধু পথটা আমরা কেউই জানি না। খুঁজলে হয়তো পাওয়াই যাবে। তৃষা বাসায় ফিরতে ফিরতে রাত 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। প্রত্যুষের আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ি চোখের সামনে থেকে সরে যাওয়ার পর্যন্ত তৃষা দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ চলে গেলে সে পিছনে ফিরতেই আচমকা একটা বস্তুর বুকের
সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখল প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে হাত গুজে। কি মাতাল করা চাহনি তার! কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো ঘায়েল করার মতো। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিকটা কে খেয়েছে? আমি। আর কে? অন্য কেউ? সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন ইয়ারপডস, সে গান শুনছে। প্রেম রুকুসকে তাকে জিজ্ঞাসা করলো, সারাদিন গান শুনো, খেয়ে কাজ নেই? দেখি কি এমন গান শুনো। প্রেম জোর করে টেনে ইয়ারপডস খুলে নিজের কানের কাছে ধরতেই কেমন যেন চুপ হয়ে যায়। পরক্ষণে ইয়ারপডস খুলে তৃষার কানে লাগিয়ে দিয়ে বলল, এই গান সব সময় শুনো নাকি? এই গানই কেন শুনবো? আদারের গাওয়া আরও অনেক গান আছে। ওর সোলো ব্র্যান্ড প্রিমরোজের নাম শুনেননি? না, শুনিনি। প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার মতো জায়গার এতই অভাব পড়েছে? তৃষা আরও কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার দিকে সরু চোখে একবার তাকায়। সেই চাহনি দেখেই তৃষা বলল, আরে বাবা, চোখ রাঙান কেন? আমাদের মনে হয় চোখ নাই। আচ্ছা, ঢং করবেন না, যাচ্ছি তো। মনে মনে তৃষা দুয়া ইউনিস পড়তে লাগলো। না জানি কপালে কোন শনি ঘুরছে। তৃষা যেতেই প্রেম ফোনটা বের করে অঙ্কুরকে একটা কল করে বলল, তৃষা নুজায়াতের সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলি? রাতের মধ্যেই জোগাড় করে দিবি। বলেই ফোনটা রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো তৃষা নিচতলায় নেই। মানে কি, এই তৃষা আজকাল বেশি কথার অবাধ্য হয়ে যাচ্ছে। প্রেম এসব আচরণ একেবারেই পছন্দ করে না। সে সিঁড়ি বেয়ে দোতলায় যেতেই দেখলো তৃষা কর্নারের রুমের দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে সে আসতে দিয়েছে, এটাই তো অনেক। এমন হাতাহাতিতে পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না। তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্টভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা। বলেই তৃষা নিজের মুখ নিজেই চেপে ধরল। মুখ ফসকে খালি বুলবুল বের হয়, যাও, রুমে যাও, আমার অভদ্রতার সঙ্গে পরিচিতই করাবো তোমায়। তৃষা মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতেই দেখলো তালা মারা, পাসওয়ার্ড দেওয়া। বন্ধ দরজার আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুমের কাছে আসতেই দেখলো তৃষা একটার পর একটা পাসওয়ার্ড দিয়েই যাচ্ছে তার বেডরুমের লকে। প্রেম আসতেই বলল, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড় লোক তাই না? রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তো তোমার মতো ফকিন্নি নাকি? যাও, উল্টো ঘুরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকে চুরি করে নিয়ে যায়, তার চেয়েও বড় কথা, প্রেম নেওয়াজের বেডরুমে চাইলেই সবার যাওয়ার সৌভাগ্য হয় না। তাহলে আমাকে কেন আনলেন? উফ সোনা, বেশি বকো তুমি। তৃষা উল্টো দিকে ঘুরতেই প্রেম দরজা খুলল। ভেতরে ঢুকে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন, এত বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল। প্রচলিত শোবার ঘরের চাইতেও অনেক বড়, প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য। দেয়ালে গাঢ় কালো ওয়ালপেপার, যার উপর জলমলে সোনালি কারুকাজ আঁকা। মেঝেতে গাঢ় কাঠের ফ্লোরিং, তার উপর বিশাল এক কালো কার্পেট বিছানো, যেখানে পা দিলেই নরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইড খাট, কালো পালিশ করা কাঠের তৈরি, মাথার দিকটা উঁচু, চামড়ার কারুকাজ করা। খাটের পাশে জানালার গায়ে ঝুলছে গাঢ় ধূসর সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা নাইট ল্যাম্প নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে।
ঘরের ভেতরেই আরেকটা বিশেষ অ্যাডজাস্ট রুম, যাকে ওয়ান ইন ক্লোজেট বলে। এটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, থাক আর হ্যাঙ্গার কালো কাঠের তৈরি, সুশৃঙ্খলভাবে ঝুলছে তার অসংখ্য জামা কাপড়, জুতা। 80% পোশাকও কালো রঙের। ঘরের একপাশে কালো পালিশ করা বুকশেলফ সাজানো, বই আর কিছু রিবল সিগনেচার আইটেম, প্রাচীন ঘড়ি, শোপিস আর পুরনো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফা সেট, মাঝখানে কাঁচের টেবিলের উপর কালো ক্রিস্টালের ফুলদানিতে নীল প্রিমরোজ ফুল সাজানো। তৃষাকে খাটের উপর বসিয়ে রেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশিই অবাক, কারণ আজকের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনোই করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছেও না, মারছেও না। আল্লাহ, জিনে ধরল না তো? কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি? তৃষা নিজের পরিহিত কালো রঙের শাড়িটার দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে এখন তাকেও। বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রেম গোসলখানা থেকে বের হলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো, তার নিচে সুঠাম দেহের বাজ গলে ভেজা চুল থেকে টুপটাপ করে জলবিন্দু গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা সেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভিকঞ্জের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়ল। তারপর এক পা দুই পা করে এগিয়ে এসে ঠিক তৃষার সামনে এলো। ডয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতেই পুশ করলো, কোনো ভয় দ্বিধাহীনভাবে। এই মেয়ের কাছে এলে অ্যালার্জির পরিমাণটা আরও বেগ পায়। অ্যালার্জির ইঞ্জেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধালো, আমি যা ছুঁই একবার, তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, দৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি তৃষা বারবার ওই ভুলগুলো করো যা আমার অপছন্দ। বলেই সে ড্রয়ার থেকে সরু ছোট অ্যান্টিকাটারটি বের করে তৃষার পেট বরাবর ধরে মুচকি হেসে একটা মৃদু টান দিতেই, ব্যথায় ঘুম ভেঙে চিৎকার করতেই প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে তার। সামান্য একটুখানি কেটেছে, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখে অশ্রু টলমল করছে। সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরেছে পুরুষালী সকল শক্তি খাটিয়ে এই প্রেম নেওয়াজ। প্রেম তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসে কারো দৃষ্টি আমার পছন্দ না? সেখানে আরেক বাড়ির পুরুষ তোর শরীর দেখে গায়ের জ্বালা কেমন করে মিটাই রে? আর প্রত্যুষের সঙ্গে তোর এত কিসের ঘেঁষাঘেঁষি? ওই ইন্টেলিজেন্স বেঞ্চের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে। আজকে কত কামালি, জানোয়ার! তোর মশারির মতো শাড়ি পরে রংডং করা, তাই না? তুই তৃষা প্রেমকে দেখেছিস, তার ডার্ক সাইড এখনো দেখা বাকি। প্রেমের জীবনে দুইটা দরজা, যেখানে আছিস সেখানেই ভালোই ভালোই থাক। বন্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তোর নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাবে না, মৃত্যু ভাববেও না। তুই কে? অপরাধের পাল্লা কতখানি ভারী, মাইন্ড ইট। কাটাস্থানটিকে ডিসইনফেকশন করে প্রেম তৃষার সামনেই বসল। চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, অভ্যাস করে নাও আমাকে। আপনি আমার সঙ্গে কেন এমন করেন? প্রেম চুপ করে রয়। উত্তর কি আছে তার কাছে? সে কথা না বাড়িয়ে অ্যাডজাস্ট রুমে গিয়ে জামা বদলে আসে। ভেতরে সাদা একটা টি শার্ট, উপরে লেদার জ্যাকেট, দারুণ লাগছে তাকে। প্রেম তৈরি হয়ে পারফিউমটা লাগাতেই ঘর একেবারেই সুগন্ধে তলিয়ে যায়। তৃষা চোখ বুজে হেডবোর্ডে হেলান দিয়ে বসতেই প্রেম তার মুখের উপর একটা জামা ছুঁড়ে দিয়ে বলল,
এটা পরে আসো। আপনার কত নাম্বার প্রেমিকার জামা এনে আমাকে দিচ্ছেন? প্রেম তাকাতেই তৃষা চুপসে যায়। প্রেম বলল, জামা বদলে ফেলো। আপনি যান, আমার ঘর, আমি এখানেই থাকবো। কিন্তু কিন্তু শুনতে চেয়েছি। তৃষা মনে মনে প্রেমকে হাজারটা বাঙালি গালি দিয়ে বলল, আস্ত তেন্দর একটা। তৃষা বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বদলে এলো। অ্যাডজাস্ট রুমেও প্রেম তাকে যেতে দেয়নি। বলে কিনা সেখানে দামি দামি জিনিস আছে, ওখানে তোমার মতো ব্যাকটেরিয়া গেলে যদি মহামারী হয়, কত বড় অপমান। তবে আজকে কেন জানি প্রেম নেওয়াজকে ঘৃণা করতে ইচ্ছে করছে না। কেন কেন বারবার এই প্রশ্নটাই মনকে করেও কোনো মোক্ষম জবাব তৃষা পেল না। আচ্ছা, এই মানুষটা কি কেবল খারাপের চক্রে আবদ্ধ? ভালো নামক একটি শব্দ কি তার ঝুলিতে নেই? আসলে বাবা মা মৃত, একা মানুষ হয়েছে, আর কতই বা ভালো হবে। প্রেম বাইরে থেকে তৃষাকে তাগদা দেয়, এই মেয়ে, এত সময় লাগে জামা বদলাতে? মেয়ে মানুষের এত সময় লাগে নাকি? নদীশাস্ত্রে ইন্ডিয়ায় যেতেও তো এত সময় লাগার কথা না। তৃষা বাইরে আসতেই প্রেম তাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়ে পরক্ষণেই চোখ সরিয়ে নেয়। তৃষা প্রেমকে জিজ্ঞাসা করল, প্রেম ভাই, আমায় কেমন লাগছে? প্রেম পাত্তা না দিয়ে ব্যাসলাইটটা ঠিক করতে করতে বলল, একেবারেই শয়তানের মাস্ততো ভুল লাগছে। তৃষা আয়নায় দেখল, কালো রঙের এই মিনি স্টপ আর পোলো জিন্সে তো তাকে হেব্বি লাগছে মায়েরি। প্রেম ভাইয়ের লুচি ভালো না, তাই তো পচা কথা বলে। সুন্দরী মেয়েকে পচা কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে যদি আইনি কোনো ব্যবস্থা থাকতো, তাহলে প্রেম ভাই এতক্ষণে জেলে চাকরি পিছিং পিছিং করতো। হুহ, যাও, গিয়ে বাইকের সামনে দাঁড়াও, আমি 1 মিনিটে আসছি। আমি বাসায় যেতে পারবো? বাসায় যেতে বলেছি, বাইরে যাব। ঘুরতে যাব? না, মরতে। উফ প্রেম ভাই, আপনি এত টক্সিক। তোর টক্সিকের মায়ের বাপ, নিচে যা। যাওয়ার সময় তৃষা বলতে বলতে গেল, শালাই খালি চিল্লাই। পেছন থেকে প্রেম ভাইয়ের জবাব এলো, না শালি, তোমায় খালি চুম্মাবো। যা জলদি এইখান থেকে ফকিন্নি। প্রেম বাইক স্টার্ট করতেই তৃষা পেছনে বসলো। কাঁধে হাত রাখবে কিনা ভাবতে না ভাবতেই প্রেম এমন জোরে বাইক স্টার্ট দেয়, হাত কেন পুরো শরীর হেলে পড়ে প্রেমের উপর। বাইক গেট থেকে বের হতেই ব্যালকনি থেকে সেদিকে নজর গেল মুকলেসের। মাথায় তো তার পুরাই বাস। না মানে তখন একটার সঙ্গে, এখন আরেকটার সঙ্গে, কেমনে কি? শেষে কি দুই ছেলের এক বউ হবে নাকি? পুরান ঢাকার নিষিদ্ধ বারের জগৎটা সবসময় এক রহস্যে ঢাকা, যা দিনের আলোতে কেউ দেখে না, কেবল রাতের আঁধারেই তার পর্দা উঠে যায়। বারটির বাইরের দিকটা হয়তো ভগ্নদশাগ্রস্ত কোনো পুরনো হ্যাভেলি কিংবা ব্যবসায়িক গুদামঘর মনে হবে। ধূসর দেওয়ালে কষে পড়া চুন, লোহার মোটা দরজা, বাইরে টানানো একটা মলিন বাতি, কিন্তু ভেতরে ঢুকলেই এক অন্যতম জগৎ। দেওয়াল জুড়ে সোনালি আর লাল ভেলভেট কাপড় ঝুলছে, যেগুলোকে নরম আলোয় সাজানো ক্রিস্টাল জারবাতির আভা দিচ্ছে। মেঝেতে মোটা কার্পেট, যাতে পা রাখলেই শব্দ হারিয়ে যায়। চারিদিকে কাঠের টেবিল, যার ওপর সাজানো রঙিন বোতল, কাচের গ্লাস আর বিদেশি মদের জাঁকজমক। আজকে এখানে কেবল সামান্য কিছু ভিআইপি মানুষজন এসেছে। আজকের পরিবেশ একেবারেই শান্ত। ভিআইপিদের প্রবেশের জন্য আলাদা মেম্বারশিপ আছে। প্রেম তৃষাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তৃষার রেফারেন্সের দরকার পড়েনি, কারণ এই বারের পেছনে তার ইনভেস্টমেন্ট আছে। বারের এক পাশে আস্তে আস্তে ভাসছে সাইক্লোফোনের সুর, অন্য কোণে কোনো বিদেশি গানের হালকা রিমিক্স। সুরের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধোঁয়া, যা হুক্কা আর সুগন্ধি
মোমবাতির মিশ্রণে তৈরি। দেয়ালের পাশে আধো আলোয় বসে আছে কৃত্রিম হাসি দেওয়া মেয়েরা। কেউ লাল পোশাক, কেউ সোনালি গাউনে, কেউ আবার চোখে ভারী কাজল এঁকে দৃষ্টি দিয়ে আকর্ষণ করছে। তাদের হাসি আর দৃষ্টি ভেতরের পরিবেশকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। মধ্যিখানে রয়েছে নাচের মঞ্চ। নরম নীল আর বেগুনি আলোয় মঞ্চটা যেন সোনালি স্বপ্নের মতো ঝলমল করছে। গ্লাসে ভেসে ওঠা বুদবুদ, অচেনা মানুষের গলা মিশে যাওয়া, আর ঘরে ভাসমান সুর, সব মিলিয়ে মনে হয় এই বাড়ির ভেতরে ঢুকে বাইরে ফেরা মানেই এক স্বপ্ন থেকে জেগে ওঠা। এমন এক জগৎ যেখানে নৈতিকতা নেই, ভয় নেই, কেবল রং, আলো, সুর আর এক ধরনের অন্ধকারের মাদকতা। এই নিষিদ্ধ বার আসলে সমাজের চোখের আড়াল, কিন্তু বহুদনীর দুলাল, গুন্ডা কিংবা ক্ষমতার ছায়াই থাকা লোকজন রাতের পর রাত এখানে নিজেদের মুখোশ খুলে রাখে। কারো হাতে নারী, কারো হাতে মাদক, আর সবার হাতে লোভ। প্রেম তৃষাকে নিয়ে যখন এখানে ঢুকে, তখন তৃষার চোখ বিস্ফোরিত হয়ে যায়। প্রেম শক্ত করে তৃষার হাতটা ধরে রেখেছে। এমনভাবে ধরে রেখেছে কেন? কষ্ট দেওয়ার জন্য, নাকি হারিয়ে ফেলার ভয়? তৃষা এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, চলুন না প্রেম ভাই, আমরা এখানে কেন এসেছি? এখানে তো ভালো ছেলে মেয়েরা আসে না। তো তুমি কি ভালো মেয়ে নাকি? তৃষা জবাব দেয় না। প্রেম তাকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে যায়। ইরিনের ট্যাটু ঘরে প্রবেশ করতেই ইরিন অনেকটা পরিমাণ খুশি হয়ে যায়। যাবে না কেন? প্রেম তার কাছে জন্মদিন ছাড়া কখনো আসে না, আজ প্রথম এসেছে। খুশি তো হওয়ারই কথা। তবে পরক্ষণেই প্রেমের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ অবাক হয়। প্রশ্ন জাগে তার মনে। তবে ইরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রেম তাকে বলল, ট্যাটু করব, মেশিনটা দাও তো। তুমি করবে? আর এই মেয়ে কি হয়? প্রেম তৃষার দিকে তাকালো। কি হয় তৃষা তার? কি বলবে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, কিছু না। ট্যাটু তুমি করবে? কৈফিয়ত শুনতে আসেনি। ইরিন কথা না বাড়িয়ে মেশিনটা প্রেমের হাতে তুলে দেয়। তৃষা একবার ইরিনের দিকে তাকায়। সারা গায়ে ট্যাটু করা, ছোটখাটো একটা পোশাক পরেছে, ঠোঁটে ভ্রুতে পিয়ার্সিং করা, নাকের মাঝে একটা নথ, চুলগুলো দেখে কেমন বেগুনি আর সবুজের মিশেলে রং করা। ডাইনি ডাইনি একটা ভাব আছে বলতে হবে। ইরিন একবার তৃষার দিকে তাকালো, এক লহমায় আবার চোখ সরিয়ে নিল। প্রেম তৃষাকে বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলল। তাতে তৃষার মাথা বরাবরের মতোই বিগড়ে গেল। ওমা, বাসায় কি খাটের অভাব ছিল যে এমন জায়গায় এসে এখন বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলছে? ইরিনের থেকে মেশিনটা হাতে নিয়ে বলল, তুমি বের হও, আমার কাজ শেষ হলে আমি আসব। তৃষা তখনও বুঝতে পারছে না কি করবে। এই প্রেমের উদ্দেশ্য কি? ইরিন মনটা খারাপ করে দরজা লাগিয়ে চলে যেতেই প্রেম ব্রুকুসকে বলল, ধাক্কা দিয়ে শোয়ানোর আগে শুয়ে পড়ো শোনা। ছি, কি অশ্লীল! তোর নানাই অশ্লীল। তো আসেন, চাকু দিয়ে নাড়ি বুড়ি আপনার ফাটিয়ে দিই, তারপর কবরে নানার সঙ্গে গিয়ে মিলে অশ্লীলতা করবেন। প্রেম রাগান্বিত দৃষ্টিতে তৃষার দিকে তাকাতেই তৃষা চুপসে যায়। বিউটি চেয়ারে গিয়ে শুতেই চেয়ার টেনে প্রেম তার পাশে বসালো। চুইংগ্রাম চিবোতে চিবোতে তৃষার গায়ে হাত দিতেই তৃষা ক্ষেপে বলল, আপনার নামে মামলা দিব প্রেম ভাই। আমি হামলা করার আগেই মুখটা বন্ধ করা চাই। প্রেম তৃষার টপসটা উপরের দিকে উঠাতেই ফকফকা পেটটা উন্মুক্ত হলো। তৃষার কান্না চলে আসছে। এই নোংরা লোক তার সঙ্গে সবসময় এমন নোংরামি করে। শালার বেটা ভালোও বাসে না, আবার দূরেও যায় না।
প্রেম তৃষার পেটের দিকে তাকাতেই তৃষা মাথা উঁচু করে বলল, প্রেম ভাই, আপনিও জামা খুলেন, আমিও আপনার পেট দেখব। সরাসরি বললেই তো পারো, আপনার শরীর দেখলে আমার মনের অবস্থা নাজেহাল হয়। আর একটু দেখিয়ে আমার মনের বরফটা পুরোপুরি গলিয়ে দেন না। আচ্ছা ভাইয়া। এই, তুই আমাকে ভাই ডাকবি না। তুই আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই নেই। প্রেমের ভুল নেই, আর থাকবেও না। মাইন্ড ইট। তো কি বাতার ডাকবো? তৃষা। তৃষা চুপ করে গেল। তবে প্রেম মেশিনটা হাতে নিতেই সে চেঁচিয়ে বলল, ভাতার, তুমি আমার পেটটা ফুটো করে দিও না। এ মানে প্রেম খালু। জাস্ট প্রেম ডাকেন। আমার বয়স এতও না যে মেম সাহেব আপনার আমাকে খালু ডাকতে হবে। প্রেম শেষবার তৃষার পেটের দিকে একবার তাকিয়ে তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, একটু কষ্ট হবে, ব্যথাও পাবে, কিন্তু থামবো না আমি। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার হাতটা শক্ত করে চেপে ধরো, বিটার হাত। আমি ট্যাটু করব না। করবে কি করবে না শুনতে চাইনি বলেই প্রেম পেটের ক্ষতর দিকে চাইল। আলতো করে ছুতেই ব্যথায় তৃষা চোখ বুজে নিতেই প্রেম তাকে বলল, উঠে বসো, আর বসে চুলগুলো সুন্দর করে সামনের দিকে নাও ফার্স্ট। তৃষা তাই করল। প্রেম তার ঘাড়ের মধ্যে ছোট্ট করে বাটারফ্লাই প্রজাপতি ট্যাটু করে দেয়। করার সময় তৃষা ব্যথায় প্রেমের বাম হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। প্রেম হাতের দিকে তাকিয়ে বাঁধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে হাসির রেখা প্রতিফলিত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে পিছন ফিরে তৃষা বারবার ঘাড়ের কাছে ট্যাটু দেখার চেষ্টা করছে। যখন ভালো করে দেখতে পেল নিজেই নিজে অবাক হলো। না, ভালোই তো দেখতে হয়েছে। নিজেকে বড়লোক বড়লোক লাগছে। মনে হচ্ছে সে একটা ফুল। আর তাই তার উপর প্রজাপতি এসে বসেছে। কাজ শেষে প্রেম তৃষাকে নিয়ে নিচে এলো। প্রেমের হঠাৎ জরুরি একটা কল আসে। সে সাইডে গিয়ে অঙ্কুরের ফোনটা তুলেই বলল, কিরে, কোনো সমস্যা? আরে ভাই, তোর বাইক রেস আছে, তুই কই? মানে কি, ক্যান্সেল করতে বলেছিলাম না? বাজি ধরে ফেলেছি, কিছু করার নেই। প্রেম ফোনটা কেটে দেয়। তৃষার কাছে এসে তার মুখটার দিকে তাকায়। সে প্রেমকে বলল, গাঢ় লাল হয়ে গেছে। ঠিক হয়ে যাবে সোনা, মলম লাগিয়ে দিব। তৃষা অবাক হয়েই রইল। প্রেম ভাই এত ভালো করে কথা বলছে, তাও আবার তার সঙ্গে। আসলে প্রেম ভাইয়ের কি দুইটা রূপ, এই ভালো এই খারাপ সে। মানুষটাকে তৃষা এখনও চিনতে পারছে না। এই বহুরূপী মানুষটাকে আজকাল একটু বেশি জানতে ইচ্ছে করছে। প্রেম ইরিনকে রুমে ডেকে আনে। যাওয়ার সময় বলে যায়, তৃষাকে রেখে গেলাম তোমার কাছে। ওর যদি কোনো ক্ষতি হয় তো পরের জানাজাটা আমি তোমার পড়ব। ইরিন কেবল অবাক হচ্ছে, কিন্তু তার বিষয়টি বুঝতে বাকি রইল না। এত বছর ধরে সে অপেক্ষা করল, আর শেষে কোথাকার একটা মেয়ের জন্য তার জানাজা পড়াবে বলছে প্রেম। প্রেম কিছুতেই সে ব্যতীত কারো প্রেমে পড়তে পারে না। তৃষা তখনও চরম খুশি। এসব সে কখনো দেখেনি। প্রেম তাকে এখানে রেখে যায়। যাওয়ার সময় বলে, কিছুক্ষণের মধ্যেই তোমায় এসে নিয়ে যাব। ভালোভাবে থাকবে কিন্তু। এসে যেন কোনো রিপোর্ট না শুনি। ইস, তৃষা কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে এভাবে বলবে? কি ঢং করে প্রেম ভাই। যাক, ভালোই হয়েছে। এখন একা একা বড়লোকি কারবার করে দুনিয়া উদ্ধার করে ফেলবে এই তৃষা নুজায়াত। তৃষা দৌড়ে গিয়ে আগেই দুটো হুইস্কির বোতল বুকলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। এদিন তাকে বলল, তুমি নেশাও করো? না, প্রেমবাই করে, তার জন্যই নিয়েছি। সে আসলে তাকে দেব। বাহ, এত ভালোবাসা! তৃষা বুঝতে পারছে না কি বলবে। আসলেই কি ভালোবাসা? সে ভালোবাসে প্রেম ভাইকে? কই না তো।
তবে প্রেম নামটা শুনলে বুক দুকপুক অবশ্যই করে। কতদিন ধরে তোমাদের সম্পর্ক? তিশার বুঝতে বাকি রইল না এই ইরিন নামক মেয়েটা যে প্রেম ভাইকে পছন্দ করে। তাই তৃষার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। সে মুচকি হেসে মেয়েটিকে বলল, কেন, আমার প্রেম সোনা পাখি তোমায় এসব বলেনি? ইরিনের ভীষণ রাগ হলো। সে আর কথা বলল না। ও রুম থেকে বের হতেই তৃষা সুযোগ পেয়ে মদের বোতলগুলো খুলে গট গট করে পান করল। প্রেম ভাই খাবে এইসব, তাই আগে তার চেক দেওয়া আবশ্যক। যদি খেয়ে তার শরীর খারাপ হয় কিংবা পেট ছোটে, তবে খেতে খেতে যে কবেই পুরোটা শেষ করে চোখের সামনে সর্ষে ফুল দেখলো, তা খুদাই ভালো বলতে পারবেন। তৃষার তখনও হুঁশ নেই। সে মাতাল হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ একজন গালে হাত রাখতেই নেশাগ্রস্ত তৃষা বলল, প্রেম ভাই, আপনি এসেছেন? ও পাশ থেকে জবাব এলো না। তবে কেউ একজন বাজেভাবে তার স্পর্শকাতর স্থানে হাত ছোঁয়াতেই তৃষা এবার চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে দেখল সামনে প্রেম নয়, অন্য কেউ। এই লোককে সে চিনে না। সে দাঁত বিকশিত করে তৃষাকে দেখে হেসে বলল, খারাপ লাগছে তোমার? চলো, আমি সেবা দিয়ে ভালো করে দিই। তৃষা পেছানোর আগেই সে তৃষার গলার টুটি চেপে ধরল। চোখ মুখ উল্টে আসছে তৃষার। যাও কই বেবি, আমাদের শরীরের তো অনেক চাওয়া পাওয়া আছে। ছেলেটি তৃষার গায়ে হাত দিতে যাবে, তার আগেই পেছন থেকে কেউ একজন এসে তার শার্ট ধরে টেনে তাকে তৃষার উপর থেকে সরায়। পিছন ফিরতেই ছেলেটি আবিষ্কার করল প্রেম নেওয়াজকে। ছেলেটি কথা বলার সুযোগ পেল না। তার আগেই একের পর এক ঘুষি তার মুখের উপর লেফটে দিল। তৃষার তখনও মাথা কাজ করছে না। চোখের সামনে একটা ছেলে কি ভয়ানকভাবে মার খাচ্ছে, কিন্তু সে মার খাওয়ারই যোগ্য। প্রেম আত্মরা ছেলেটিকে ঠিক করে বসিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, জাস্ট কিল হিম। তৃষা সাহস পেল। এবার বুক ভরা সাহস নিয়ে উঠে সে ওই ছেলের জায়গা মতো একটা মারতেই ছেলেটির আর্তনাদকে শুনে প্রেমের সে চিৎকার বিরক্তকর লাগছে, তাই মুখটা সে চেপে রাখল। কাজ শেষ হতেই তৃষা বলল, এবার ছেড়ে দিন, মরে যাবে। ওর তো মরে যাওয়াই উচিত। ওর কত বড় সাহস তোমার গায়ে হাত দিতে যায়। হাত যদি কেটে কাঁধে না ঝুলাই। তৃষা প্রেমের হাত ধরে অনুরোধ করতেই প্রেম তৃষার দিকে তাকালো। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনো মতে উঠে সেখান থেকে যেতেই দরজার সামনে ইরিন এসে দাঁড়ালো। পরিস্থিতি দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? প্রেমের শরীর গেমে একাকার। লেদার জ্যাকেট খুলে ফেলেছে। এক মুহূর্ত স্থির থেকে বাজপাখির মতো দ্রুত বেগে সে উঠে গিয়ে ইরিনের গলা চেপে ধরল। তৃষার এখন সত্যি ভয় করছে। ইরিনের গলা চেপে ধরে সে বলল, কি হয়েছে শালি, তুই জানিস না? তোকে বলেছিলাম না তৃষার দিকে নজর রাখতে? তৃষা উঠে এসে প্রেমের হাত ধরে বলল, ছেড়ে দেন প্রেম ভাই, ছাড়ুন। প্রেম ইরিনকে ছেড়ে দিতেই যেন সে হাঁপ ছেড়ে বাঁচল। একটু আগে ইচ্ছে করেই ওই ছেলেটিকে তৃষার রুমে পাঠিয়েছিল তৃষাকে বদনাম করার জন্য প্রেমের চোখে। কিন্তু কি থেকে কি হয়ে গেল। প্রেম তৃষার কথাই ইরিনের গলা ছেড়ে দিতেই সে নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। ইরিন প্রেমের এই আচরণে অবাক হয়নি। অবাক হয়েছে প্রেম তৃষার কথা শুনে তার গলা ছেড়ে দিয়েছে এই কারণে। কি করে সম্ভব এটা? তৃষা আহামরি সুন্দর না, আর পাঁচটা মেয়ের মতোই। তাহলে কেন প্রেম তৃষার কথা শুনল? কেন? প্রেমের মুডটা হ্যাপি ছিল। এখানে এসে সব শেষ। বাইক রেসে আজকেও সে জিতেছিল, কিন্তু এখানকার কাণ্ড দেখে সব নষ্ট হয়ে গেল। তৃষা তখনও চলার অবস্থায় নেই। প্রেম তৃষার হাতে তার লেদার জ্যাকেটটা দিয়ে তাকেই আচমকা কোলে তুলে বলল, জ্যাকেটটা বুকের উপর নাও, শরীর বেশি খারাপ লাগছে?
প্রেম ভাই, বমি আসছে আমার, আমাকে নামিয়ে দিন, আপনার গায়ে বমি করে দিব। আমার আপত্তি নেই, একবার কেন, যতবার ইচ্ছে বমি করতে পারো, আমি ম্যানেজ করে নিব। আগে তোমার ঠিক হওয়া প্রয়োজন, কেন যে এসব খেতে গেলে? তৃষা কিছু বলল না, বলতে সে অনেক কিছুই চাই, বলতে আর পারছে কই। প্রেমের বুকে মুখটা গুজে দিল, ক্লান্ত সে, শরীর ভালো লাগছে না, এটাই বোঝাতে চাইছে। নদী আর ভালোবাসার মধ্যে কত গভীর মিল। নদীর কালো জল যেমন বুকের ভেতর কত কিছু লুকিয়ে রাখে, তলদেশ দেখা যায় না, তেমনি ভালোবাসাও ভেতরে ভেতরে বহন করে আনন্দের পাশাপাশি ভয়, কষ্ট আর ভাঙনের আশঙ্কা। কেউ নদীর কালো জলে তাকিয়ে হারিয়ে যায়, আবার কেউই ভয় পায় ডুবে যাওয়ার। ভালোবাসার ক্ষেত্রেও তাই, কেউ ডুবে গিয়ে খুঁজে পায় নিজের অস্তিত্ব, আর কেউ ডুবে গিয়ে ভেঙে যায় একেবারেই। শেষমেশ নদী যেমন বয়ে চলে, থেমে থাকে না, ভালোবাসাও তেমনই ভাঙন, ব্যথা, আনন্দ সব পেরিয়ে সে চলতেই থাকে। এটাই তো ভালোবাসার ধর্ম। লঞ্চের ছাদে রাতের আবহাওয়াটা অন্যরকম হয়ে উঠেছে। চারপাশে অন্ধকার নদী, শুধু ঢেউয়ের টুপটাপ শব্দ, আর মাঝে মধ্যে দূরে জেলেদের হুঁশিয়ারি ডাক ভেসে আসে। আকাশ জুড়ে ছড়ানো তারা, মাঝে মাঝে মেঘ সরে গিয়ে ফর্সা চাঁদের আলো নদীর বুক জুড়ে রূপালি ঝিকিমিকি ছড়িয়ে দেয়। ছাদের চারপাশে টিউবলাইটের ক্ষীণ আলো, তবে সেই আলো যেন রাতের ঘোর কাটাতে পারে না, বরং অন্ধকারেই আরো রহস্যময় করে তোলে। মৃদু বাতাসে তৃষার চুল উড়ছে, প্রেম নীরবে তাকিয়ে আছে তার দিকে। দুজনের চোখের বাসায় যেন হাজারো অজানা কথা, অথচ ঠোঁট দুটো নীরব। তৃষার শরীরটা এখন ভালো লাগছে, বমি করার পর হালকা হয়েছে, যদিও বমি প্রেমের গায়ে করেনি। বাতাসে ভিজে নদীর কাঁচা গন্ধ, তাদের গায়ে ঠান্ডা শীতল হাওয়া এসে লাগছে। প্রেমের জ্যাকেটটা তৃষার গায়ে জড়ানো, দূরে কোথাও লঞ্চের সাইরেনে হালকা আওয়াজ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে নদীর নিস্তব্ধতায়। তৃষা সেদিকে তাকিয়ে আছে। প্রেম ভাই বলল বলেই এই রাতের বেলা লঞ্চ ভ্রমণ, ভোরে আবার লঞ্চ ফিরে আসবে, তারাও তখন বাড়ি ফিরবে। রাতটা আজকে এভাবেই নদীর দিকে চেয়ে চেয়ে কেটে যাবে। ভালোই লাগছে তৃষার। তৃষা হাতের আঙ্গুল দিয়ে ছাদের রেলিং আড়কে ধরে মৃদুস্বরে বলল, প্রেম ভাই, এই নদীর দিকে তাকালে মনে হয় সব কিছুই গভীর আর সীমাহীন। আচ্ছা, মানুষের জীবন, ভালোবাসা, সব কিছুই কি এমন অনন্ত আর রহস্যময়? প্রেম চোখ রাখল নদীর জলের দিকে, বলল, নদীর মতো মানুষের জীবনও বয়ে চলে, স্রোত থামে না। ভালোবাসা যদি থাকে, সেটাও বয়ে চলে, ভাঙন আসে, তবুও থেমে থাকে না। তৃষা হালকা হেসে বলল, তবু মনে হয় ভালোবাসা নদীর কালো জলের মতোই ভয়ঙ্কর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তল খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা ভয়ঙ্কর হতে পারে তখনই যখন তাতে মায়া থাকে না। সত্যি ভালোবাসা আসলে ভয় নয়, নিশ্চয়তা দেয়, কাফনের কাপড়ের মতো জড়িয়ে ধরে। তৃষা চমকে তাকায়। কাফনের কাপড়ের মতো? হ্যাঁ, মানুষ মরলে তাকে শেষবার ওই কাফনের কাপড়ই জড়িয়ে রাখে। পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো সম্পদ, কোনো অর্জন সঙ্গে যায় না, শুধু সেই সাদা কাপড়। তাহলে আপনি কেমন ভালোবাসা চান? প্রেম কেমন ভালোবাসা চাই? হা, খুব কঠিন প্রশ্ন। সেই নদীর জলের দিকে তাকিয়ে জবাব দিল, আমি চাই আমার ভালোবাসা ওই কাফনের কাপড়ের মতোই হোক। শেষ পর্যন্ত তার মায়া আমার প্রিয়সীর হৃদয় জড়িয়ে রাখুক। সেই হব প্রিয়সী যদি কখনো এমন প্রশ্ন করে, আপনি কি বলবেন তখন? প্রেম তৃষার চোখে চোখ রাখল, বলল, ভালোবাসলে কাফনের কাপড়ের মতো জড়িয়ে ভালোবাসো, এমন ভালোবাসা যা শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচ্ছেদ নেই। কারণ মানুষ যখন মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, তখন তার সঙ্গে আর কিছুই যায় না, থাকে না,
তাকে শুধু কাফনের সেই সাদা অংশটুকু। তাই প্রিয়সীকে বারে বারে বলবো, হাজারবার বলবো, থেকে যাও ঠিক তেমনভাবে যেমনভাবে মৃত্যুর পরও মানুষের শরীরে কাফনের কাপড় জড়িয়ে থাকে। তৃষা চোখ নামিয়ে ফিসফিস করল, কিন্তু জীবন তো শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না প্রেম ভাই। বাস্তবতার ভাঙনও আছে, ক্ষুধা আছে, ভয় আছে, অনিশ্চয়তা আছে। নদী যেমন ভাঙে ঘরবাড়ি, ভালোবাসা কি তেমন ভাঙতে পারে না? প্রেম আচমকা তৃষার হাত ধরে বলল, বাস্তবতা তো আছেই, কিন্তু আমি মনে করি ভাঙনের পরেও যদি দুইজন একসঙ্গে দাঁড়াতে পারে, সেই ভালোবাসাই আসল। নদীর এক পার ভেঙে কিন্তু অন্য পার গড়ে। তৃষা হাত ছাড়িয়ে নেয়, তারপর মিহি গলায় বলল, আপনি সব কিছুকে আশার চোখে দেখেন, আমি পারি না। আমার কাছে ভালোবাসা অনেক সময় শূন্যতার মতো মনে হয়, যেখানে যতদূর যাই শেষ নেই। প্রেম ধীরে ধীরে বলল, শেষ থাকলেই তো আর মানুষ ভয় পেত না তৃষা। ভালোবাসার সৌন্দর্য আর সীমাহীনতায় হয়তো তল পাওয়া যায় না, কিন্তু সেই গভীরতাই তো আমাদের ডেকে রাখে। তৃষা চোখ তুলে তারার দিকে তাকায়। তবু আমি ভাবি, যদি একদিন সব কিছু ভেঙে যায়, মানুষ কি তখনও একই ছাদের নিচে দাঁড়াতে পারে? ভালোবাসা ভেঙে গেলে মানুষ বাঁচে না, শুধু বেঁচে থাকার ভান করে। মুখে ভালোবাসি বললে তা টিকে থাকে না। ভালোবাসতে গেলে অনেক সাহসের প্রয়োজন। লড়াই না করে এক তীরে দাঁড়িয়ে অপর তীরে চেয়ে থাকলে ভালোবাসাই তো ভাঙন ধরবেই। দেখো, এসব প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো ধারণা নেই। মনে যা আসছে তাই বলছি। মন বলছে, আমি ভুল বলছি না। তৃষা হালকা কাপা গলায় বলল, তাহলে আপনি বলতে চাচ্ছেন ভালোবাসা এক প্রকার প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা, সমর্পণ আর অবিচ্ছেদ্য বাঁধন। যেমন নদীকে তার স্রোত থেকে আলাদা করা যায় না, তেমনি ভালোবাসাকে তার সমর্পণ ছাড়া কল্পনা করা যায় না। তৃষার চোখ ভিজে আসে। কেন আসছে সে জানে না, তবু সে বুঝতে দেয় না। তবে মনটা কেমন যেন করছে। এই মানুষটা নাকি ভালোবাসতে জানে না, হিংস্রতাই গড়া। তবে তৃষা আজকে বারংবার একটা যত্নশীল মানুষকে আবিষ্কার করছে। আচ্ছা, এমন তো নয় তার খারাপ আচরণের পেছনে ভয়াবহ কোনো অতীত আছে? তৃষার তখন ঠান্ডা লাগছে। প্রেম তাকে বলল, কিছু চাই তোমার, ঠিক আছো? আমি ঠিক আছি, আমার কিছু চাই না। কিন্তু আমার তো তোমাকে চাই, মৃদুস্বরে বলল প্রেম। কিছু বললেন নাকি? উহুম, এখানে অনেক ঠান্ডা, তাই না? তোমার কষ্ট হচ্ছে, চলো কেবিনে যাই। না না, এখানে থেকে এই ঠান্ডার মধ্যে আমি বরবাদ করব প্রেম ভাই। আমি তো অলরেডি তোমার তোরে বরবাদ হয়ে গেছি। মানে? প্রেম তৃষার হাতটা টেনে ধরে চলতে চলতে বলল, যেই হারে বিচ্ছু মেয়ে তুমি আমায় জ্বালাচ্ছ, প্রশ্ন করে করে বরবাদ না হয়ে উপায় নেই। চলো নিচে চলো। তৃষা মুখটা বেঞ্চি কাটল, জবাব দিল না, কেবল তালে তাল মিলিয়ে তার ওই হাড়ে বজ্জাত প্রেমবাইয়ের সঙ্গে হাঁটা ধরল।